আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার চলে আসলাম আজকের ক্লাসে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলেই আমি আমার ক্লাস শুরু করলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখাছিলাম যে আলফা বের হইলে কি হয়। আলফা বের হইলে পারমাণবিক সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা কমবে হলো 4। আর যদি কোনো কারণে বিটা নির্গত হয়, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। তাই না? পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। এবার এই এক্সাম্পলটা বলতে পারলেই আমরা এখান থেকে চলে নতুন টপিকসে যাব। খেয়াল করে দেখো, সাপোজ 250 এ আরেকটা হলো, মনে করো কথার কথা 90 না, একটু আচ্ছা 90 দিলাম, একদম কথার কথা, আমি একটা নিজের ইচ্ছা মতো দিচ্ছি। 250 এ 90, এটা কনভার্ট হয়ে গেল বিতে, কনভার্ট হলো 236 আর হলো 86। এবার তোমাদের মধ্যে বলতে হবে, একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে কি বলছি, যদি আলফা নির্গত হয়, ভর সংখ্যা কমে হলো 4, পারমাণবিক সংখ্যা কমে হলো 2। আর যদি বিটা নির্গত হয়, তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 বাড়ে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, তাহলে এই যদি হয় অবস্থা, এখান থেকে কয়টা আলফা বের হবে আর কয়টা বিটা বের হবে? কয়টা আলফা আর কয়টা বিটা বের হয়েছে, একটু জবাব দাও। এই বিক্রিয়ায় কয়টা আলফা এবং কয়টা বিটা বের হয়েছে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউতে আসে। বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, 250 তো 234 হবে, এটা 234, 234 নট 236। কোনো অ্যান্সার আসলো না এখনো। বিক্রিয়ায় কয়টা আলফা নির্গত হবে, কয়টা বিটা নির্গত হবে? রিফা বলতে চাইলো 4টা আলফা বিটা, তানবীর বলতে চাইলো 4 মানে আলফা 4 বিটা 4, ফয়সাল বলতে চাইলো 4 আলফা, সামিহা ইবনাত 4, ওকে। আচ্ছা দেখি, অজয় 4, রিফা 4, ওকে। ইসরাত মনি 4, আচ্ছা। রাকিব 4, মেহজাবিন 4, ওকে গুড। এটা দেখছো দেখছো পেরে গেছো। আমি 100% তোমাদের সাথে একমত। এখান থেকে বিটা বের হবে, আলফা বের হবে 4টা, এখান থেকে বিটাও বের হবে 4টা। কি করে সম্ভব? বলে 250 ছিল, হইছে 234, কমছে 16, কমছে 16, তার মানে 4, 4 16, আলফা কমছে হলো 4টা। ডান। কিন্তু আলফা যদি 4টা কমে, তাহলে পারমাণবিক সংখ্যা কমে যাওয়ার কথা 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখানে হওয়ার কথা ছিল 82, এখানে হওয়ার কথা ছিল 82, হয়েছে কত? 86। তার মানে 4 বাড়ছে, তার মানে নিশ্চয়ই সাথে আবার 4টা বিটাও বের হয়েছে। 4টা বিটা বের হইয়া পারমাণবিক সংখ্যা আবার 4 বাড়াইয়া দিছে। বলতো 4টা আলফা যদি বের হয়, 250 হয়ে গেল 236, 234, 90 হয়ে যাওয়ার কথা 82, 4 দুগুণে 8, 82 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত? 86। তার মানে 4 বেশি হইলো। তো 4 বেশি হয়েছে কি কারণে বলতো? নিশ্চয়ই সাথে আবার 4টা বিটাও বের হয়েছে। তাহলে হবে হলো 4 আলফা এবং কি বলতো 4 বিটা। জিম আবার খেয়াল করো, জিম মনে হয় এবার বুঝতে পারছি।
আমি আবার বলতে চাচ্ছি 250 থেকে হয়েছে 234, 16 কমলো। একটা আলফা কমলে 4 কমে, তাহলে 4 4 16, তাহলে 4টা আলফা বের হয়েছে। কিন্তু সমস্যা হলো এখানে 4টা যদি আলফা বের হয়, ঠাস করে আমাকে বলো, তাহলে এখানে হওয়ার কথা 82, 4 2 8, 2 একটা আলফা বের হলে পারমাণবিক সংখ্যা 2 কমে, তো 4টা আলফা বের হয়েছে, পারমাণবিক সংখ্যা 8 কমবে, 90 থেকে হবে 82, হয়েছে কত 86। তার মানে কি 4টা বেশি, তার মানে ওই 4টা হচ্ছে আসলে বিটা বের হওয়ার কারণ। তার মানে হাউ মেনি আলফা 4, হাউ মেনি বিটা ডিকেড, বিটা রিলিজড 4। তার মানে আমরা সবাই পারলাম। এবার আজকের দিনের প্রথম প্রশ্ন লেখো, তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণটি লিখো। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণটি লিখো। তাড়াতাড়ি করি আমরা। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণটি বা রূপান্তর সমীকরণটি, সরি, তেজস্ক্রিয় ক্ষয়, আমি আবার একটু প্রশ্ন আবার বলি, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লিখো এবং তেজস্ক্রিয়, ঠান্ডা লেগে গেছে রে বাজার, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লিখো এবং তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় বা রূপান্তর সমীকরণটি প্রতিপাদন করো। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লিখো এবং তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় বা রূপান্তর সমীকরণটি প্রতিপাদন করো। এবার বুঝছে না? আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটু বলো তো তেজস্ক্রিয় ক্ষয়টা কি জিনিস, আমরা একটু বলার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে শুনবা। আজকে তুমি তোমার পড়ার টেবিলে বসে আছো, যতটুকু আমি বুঝতে পারতেছি। আচ্ছা, সেই পড়ার টেবিলে বসে থাকার তোমার টেবিলের সামনে মনে করো এক টুকরা ইউরেনিয়াম রাখা আছে, এক টুকরা ইউরেনিয়াম রাখা আছে, যে ইউরেনিয়ামে মনে করো 100টা পরমাণু আছে, 100। এখন 1 মাস পরে, কথার কথা, জাস্ট কথার কথা, 1 মাস পরে দেখা গেল ওই এখন পরমাণু আছে 90টা। তাহলে 1 মাসে ক্ষয় পাইল কয়টা? 10টা। তাহলে সময়ের সাথে সে ক্ষয় পাচ্ছে। 1 মাস পর এসে দেখলাম আছে 90টা পরমাণু, তার মানে তোমাকে বুঝতে হবে এখন পরমাণু আছে 90টা, মানে 10টা ক্ষয় পাইছে 1 মাসে। এবার আরো 1 মাস পরে আসো, এসে দেখলা ছিল 90টা তখন, আরো 1 মাস পরে আসো, দেখবা আছে হলো 83টা। 83টা, একটু খেয়াল করে তো শুনবা, শুধু খামাখাই আমি এক্সাম্পলটা বলি না, তোমার বোঝার জন্য বলতেছি। তাহলে প্রথমে যখন 100টা ছিল, প্রথমে যখন 100টা ছিল, 1 মাস পরে এসে পেলাম 90টা, তার মানে 100টার ভিতরে 10টা ক্ষয় পাইছে। পরে আবার 1 মাস পরে যখন আসলাম, এসে দেখলাম আছে হলো 83টা, মানে 90টার ভিতরে 7টা ক্ষয় পেয়েছে। আরো 1 মাস পরে আসলাম, এসে দেখলাম আছে হলো মনে করো 77টা, মানে কি পরে 1 মাসে 7টা ক্ষয় পেয়েছে, তার 6টা ক্ষয় পেয়েছে। তার মানে তুমি কি টের পাচ্ছ কিছু? ইউ আর গেটিং টার্নেড সামথিং, টের পাচ্ছ মনে হয়। তার মানে অক্ষত পরমাণুর সংখ্যা যত কমতেছে, অক্ষত পরমাণুর সংখ্যা যত কমতেছে, ক্ষয়ের হারও তত কমতেছে। প্রথমে অক্ষত পরমাণু ছিল 100, 30 দিনে ক্ষয় পাইছে 10টা। পরে অক্ষত পরমাণু ছিল 90, 30 দিনে ক্ষয় পাইছে 7টা। পরে অক্ষত পরমাণু ছিল 83, 30 দিনে ক্ষয় পাইছে 6টা। তারপর আরো কমবে। তার মানে কি অক্ষত পরমাণুর সংখ্যা কমতেছে, সাথে সাথে ক্ষয়ের হারও কমতেছে। তার মানে কি? কি কথা বলো না কেন? তার মানে হলো ক্ষয়ের হার হবে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণু সংখ্যা বেশি, ক্ষয় পাবে বেশি। অক্ষত পরমাণু সংখ্যা কম, ক্ষয় পাবে কম। তাই না বলো? তাহলে এটাই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। সুন্দর মতো বাংলায় সূত্র লেখেন, কোন একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙ্গনের হার হবে, কোন একটি তেজস্ক্রিয় মৌলের, তাড়াতাড়ি করেন,
কোনো একটি তেজস্ক্রিয় মৌলের ভাঙ্গনের হার হবে, পরমাণুর ভাঙ্গনের হার হবে, একটু তাড়াতাড়ি করে বাজান, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙ্গনের হার হবে ওই সময়ে উপস্থিত, একটু হাতের লেখাটা দ্রুত চালাও তো বাজান, দ্রুত চালাও তো। কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙ্গনের হার হবে ওই সময় উপস্থিত, ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার অক্ষত পরমাণুর সংখ্যার কি পাতিক বলতো? সমানুপাতিক। কোন একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙ্গনের হার হবে ওই সময়, আবার বলতেছি, কোন একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভাঙ্গনের হার হবে ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। অক্ষত পরমাণুর সংখ্যার কি পাতিক? সমানুপাতিক। মানে কি? অক্ষত পরমাণুর সংখ্যা 100, ক্ষয়ের হার বেশি। অক্ষত পরমাণুর সংখ্যা 90, ক্ষয়ের হার একটু কম হবে। পরমাণু সংখ্যা 80, আরো কম হবে। তাই না বাজার? এটাই হলো তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো dN বাই dt যদি ভাঙ্গনের হার হয়, dN বাই dt যদি হয় ভাঙ্গনের হার, আর অক্ষত পরমাণু সংখ্যা যদি n হয়, তাহলে তারা হবে পরস্পর কি পাতিক বলতো? সমানুপাতিক। dN বাই dt কে ইংলিশে আমরা বলি রেট অফ ডিকে। আমি ভাঙ্গনের হার হবে ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। কিন্তু তোমার সাথে একটু কথা আছে, এখানে সময়ের সাথে সাথে পরমাণুর সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? সময়ের সাথে সাথে পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে বিধায় সামনে একটা মাইনাস চিহ্ন হবে, সামনে একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে মাইনাস ডিএন বাই ডিটি সমানুপাতিক n। অতএব আমরা লিখতে পারি, কেন মাইনাস? একটু জবাবটা কি আবার দিব। যেহেতু পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে সেহেতু আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। মাইনাস ইজ ইন্ডিকেটিং হিয়ার নাম্বার অফ অ্যাটমস আর ডিক্রিজিং উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে। বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা ঠিক আছে, আমি করে দেব, তানজিন আমিন করে দেব। পরমাণু সংখ্যা হ্রাস পাচ্ছে। এখন তাহলে এটি হলো আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। ঠিক আছে, এইবার আসো আমরা লিখব, এটাকে বক্সের ভিতর ভরে ফেলো, তারপর লেখো সূচকীয় সমীকরণ। এটার একটাকে ইংলিশে বলা হয় এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এর আরেকটা নাম হলো রূপান্তর সমীকরণ। কি সমীকরণ বলতো? রূপান্তর সমীকরণ। একটা হলো সূচকীয় সমীকরণ, অথবা এটাকে আমরা বলতে পারি রূপান্তর সমীকরণ, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে এখন দেখো আমাদের ফর্মুলা হলো মাইনাস ডিএন বাই ডিটি সমানুপাতিক n। একটু আগে পড়েছি আমরা মাইনাস ডিএন বাই ডিটি সমানুপাতিক n, বা মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান ল্যামডা n। বুঝতেই পারতেছো ল্যামডা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, আর এই ল্যামডা সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হয় তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক। ল্যামডার বাংলা নাম কি? তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বলে, অথবা তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক বলে। এবং তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা পরীক্ষায় 1 মার্কের জ্ঞানমূলক হিসেবে আসে। তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক লিখে তুমি একটা কোলন ড্যাশ দিবা। তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক লিখে তুমি একটা সুন্দর মতো কোলন ড্যাশ দিয়া ফেলাও। এই সংজ্ঞাটা আমরা এখনই দিয়ে দিব। তাহলে ল্যামডার পরিচয় কি? সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটা কি বলা হয়? তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। শুধু মাঝে মাঝে আমরা বলে ফেলি ক্ষয় ধ্রুবক। তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা লেখো। কোনো একটি তেজস্ক্রিয় মৌলের
প্রতি সেকেন্ডে কোনো একটি তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙ্গনের সম্ভাব্যতাকে, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙ্গনের সম্ভাব্যতাকে, প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গনের যে সম্ভাব্যতা তাকেই আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। আমরা মনে হয় খাতার মধ্যে লিখতে পারছি, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙ্গনের সম্ভাব্যতাকে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বলে আমরা লিখতে পারছি। এবং তুমি একটু লিখে রাখতে পারো তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের এককটা হলো আমি কি দিব এখানে, ইয়ার ইনভার্স 1, ডে ইনভার্স 1, আওয়ার ইনভার্স 1, মিনিট ইনভার্স 1, অর্থাৎ আর যেহেতু আমরা এখানে প্রতি সেকেন্ডে বলছি বাজান, অথবা প্রতি সেকেন্ডে বলাতে এখানে হবে সেকেন্ড ইনভার্স 1, বা যদি ইয়ার থাকে আমি ইয়ারই রাখবো, যদি আওয়ার থাকে আওয়ারই রাখবো, ডে থাকলে ডে রাখবো, মান্থ থাকলে মান্থ রাখবো। কিন্তু যেহেতু আমরা আমাদের সংজ্ঞার মধ্যে প্রতি সেকেন্ডে কি বলছি বলতো, একটি পরমাণু ক্ষয় পাওয়ার যে সম্ভাব্যতা তাকে আমরা বলি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, সেজন্য আমরা এখানে পার সেকেন্ড বলবো, আমরা এখানে বলবো হচ্ছে পার সেকেন্ড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলবা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের, স্যার ভাঙ্গনের পরের ওয়ার্ডটার স্পেলিং কি প্লিজ? ভাঙ্গনের মানে বুঝলাম না। সম্ভাব্যতা, ফারজানা ফারিয়া, সম্ভাব্যতা মানে প্রবাবিলিটি, ইংলিশ এটাকে বলা হয়। কোনো একটি তেজস্ক্রিয় মৌলের কোনো একটি তেজস্ক্রিয় প্রবাবিলিটি, হ্যাঁ রিফা, এটা হচ্ছে কোনো একটি তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গনের যেই সম্ভাব্যতা তাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা তেজস্ক্রিয় অবক্ষয় ধ্রুবক লিখতে পারছি। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, ডিএন বাই ডিটি সমান সমান পাওয়া গেল হচ্ছে মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান ল্যামডা এন, মাইনাস ডিএন বাই ডিটি সমান সমান হচ্ছে ল্যামডা এন। এখন বলো তো, অতএব আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি সমান সমান মাইনাস ল্যামডা এন, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, সমস্যা নাই। অতএব আমরা লিখতে পারি, দেখো তো, ডিএন বাই এন সমান সমান মাইনাস ল্যামডা ডিটি। এই সমীকরণটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো, এই সমীকরণটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারো। ডিএন বাই এন সমান সমান মাইনাস ল্যামডা ডিটি, আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। এবার তোমরা একটু মনোযোগ দিয়ে আমাকে বললা ফলাবা জান, আজকে এই মুহূর্তে তুমি তোমার টেবিলের উপরে 100টা ইউরেনিয়াম পরমাণু রাখছো, রেখে সাথে সাথে তুমি তোমার স্টপওয়াচ অন করছো, এবং তোমরা সবাই জানো স্টপওয়াচ যদি আমরা অন করি এটা 0000 আসে, মানে সময় তখন শূন্য। কিন্তু তুমি কি করছো আমি আবার বলি, তুমি 100টা ইউরেনিয়াম পরমাণু রাখার পর মুহূর্তেই তুমি স্টপওয়াচ অন করছো, তখন তোমার ঘড়িতে সময় কিন্তু শূন্য, আর তখন পরমাণুর সংখ্যা কত? 100। তাহলে আমরা কি লিখতে পারি, যখন t = 0 তখন n = হলো n0, যখন t = 0 তখন n = হলো n0, আর এই n0টাকে আমরা বলি হলো আদি পরমাণুর সংখ্যা। একটু খেয়াল করে দেখো, t = 0 মানে আমি কেবলমাত্র আমার স্টপওয়াচটা অন করছি, তখন যে পরমাণুর সংখ্যা
সে হচ্ছে এন নট, আর এই এন নটটাকে আমরা বলবো হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। এখন যদি টি ইকুয়াল টু টি হয়, টি সময় পর পরমাণু সংখ্যা হয়ে গেল এন ইকুয়াল টু এন। এন ইকুয়াল টু এন, কিছু তো ক্ষয় পাইছে। টি সময় পর তো আর এন নট নাই, টি সময় পর তো আর পরমাণু সংখ্যা এন নট নাই বাজান। টি সময় পর হচ্ছে মনে করো এন, এই এনটাকে আমরা বলবো অক্ষত পরমাণুর সংখ্যা। অক্ষত পরমাণুর সংখ্যা। এখন তুমি লিখবা খাতার মধ্যে, এই দুটি শর্ত ব্যবহার করে 1 নং সমীকরণকে সমাকলন করি। এই দুটি শর্ত ব্যবহার করে 1 নং সমীকরণকে সমাকলন করি। এই দুটি শর্ত ব্যবহার করে 1 নং সমীকরণকে সমাকলন করি। আচ্ছা, এককটা কি ছিল মামুনুর রশিদ? আবার খেয়াল করো, এককটা হতে পারে ইয়ার ইনভার্স 1, এককটা হতে পারে মান্থ ইনভার্স 1, এককটা হতে পারে তোমার আওয়ার ইনভার্স 1, ডে ইনভার্স 1, মিনিট ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম কোনো একটি তেজস্ক্রিয় মৌলের প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভেঙে যাওয়ার যে সম্ভাব্যতা, প্রবাবিলিটি, তাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। আমাদের সংজ্ঞা অনুযায়ী যেহেতু প্রতি সেকেন্ডে বলা হয়েছে, অতএব সেখানে আমরা ধরবো হচ্ছে পার সেকেন্ড। সেখানে আমরা ধরবো পার সেকেন্ড, বাট ইট ক্যান বি পার আওয়ার, ইট ক্যান বি পার মিনিট, ইট ক্যান বি পার ডে, it can be per month, it can be per কি ইয়ার। বুঝতে পারছি? তাহলে দেখো, এই দুটি শর্ত ব্যবহার করে 1 নং সমীকরণটিকে সমাকলন করলাম। 1 নং সমীকরণটিকে আমরা কি করব? সমাকলন করব। যেমন dn বাই n সমান সমান মাইনাস ল্যামডা ডিটি। এই দুটি শর্ত ব্যবহার করে, তুমি জানো এগুলো তোমাকে আর বলতে হয় না, আমি জানি। এখানে আছে dn বাই n, লিমিট হবে n এর। এখানে আছে dt, লিমিট হবে t এর। তাহলে t এর লোয়ার লিমিট কত ছিল? 0। আপার লিমিট কত? t। তাহলে n এর 0 সময় n এর মান কত? n নট। তাহলে n এর লোয়ার লিমিট n নট, আপার লিমিট কত বলো তো? n। আমরা বুঝতে পারছি? বা তোমরা আমাকে বলো তো, n নট ভাগ n dn বাই n সমান সমান মাইনাস 0 থেকে t কত বলো তো? ল্যামডা ডিটি। আমি মাইনাসটাকে একটু সামনে নিয়ে আসলাম, মাইনাস ল্যামডা ডিটি। কত বলো তো? ল্যামডা ডিটি। বুঝতে পারছি? এখন তুমি এগুলো, আমি তোমাকে আর কি বলবো, আমার এগুলো বলতে ভাল লাগে না, কারণ তুমি জানো ইন্টিগ্রেশন অফ dn বাই n মানে হচ্ছে ln n। আসবে না সামিহা ইবনাত, এই প্রতিপাদন জীবনও আসবে না, কিন্তু তারপরে তো আমরা শিখি না। তাহলে dn বাই n কে সমাকলন করলে হবে ln n। করলে কি হবে ঝটপট বলো তো? ln n থার্ড ব্র্যাকেট n থেকে n নট সমান সমান ল্যামডা ধ্রুবক বাইরে চলে আসলো, ডিটি কে করলে হবে t থার্ড ব্র্যাকেট 0 থেকে t। ln n মাইনাস ln n নট, আমি লিমিট বসাই দিছি। ওহো, n নট থেকে তো n ভুল করছি, হ্যাঁ। ln n মাইনাস ln n নট সমান সমান মাইনাস ল্যামডা টি মাইনাস 0। জাস্ট আমরা লিমিট বসাচ্ছি বাজান, এখানে লিমিট। লনের বেলায় বিয়োগ থাকলে ভাগ হয়, ln n বাই n নট মাইনাস ল্যামডা টি। অতএব n বাই n নট তোমরা জানো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ব্যাপারটা জানি না, লন মানে তো লগ ই। ও বাজান, লন মানে কিন্তু হচ্ছে লগ ই। তাহলে এই পাশ থেকে লন ওঠালে ওই পাশে ই চলে আসবে। তাহলে n বাই n নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যে সমীকরণটাকে আমি বক্সে রাখলাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাই এটাই হলো তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ অথবা তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সমীকরণ, যেখানে n অক্ষত পরমাণুর সংখ্যা
এন্ড নট আদি পরমাণুর সংখ্যা। ল্যামডা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, আর টি তো টি, বুঝতেই পারতেছ। ওকে, তাহলে এই যে সমীকরণটা আমি পাইলাম, এই সমীকরণটাই হলো তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ, তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সমীকরণ। ঠিক আছে, এর পরের প্রশ্নে আসো, দৌড়াও, পরের প্রশ্ন লেখো, তারপর আমরা ম্যাথ শুরু করবো। এটাতে অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে এটার ভিতরে বাজান। দেখো, অর্ধায়ু কাকে বলে, মানে হাফ লাইফ, অর্ধায়ু কাকে বলে? অর্ধায়ু কাকে বলে, তারপর একসাথে লিখবা। না, ই টু দি পাওয়ার লন ই যেটা আসে এটাকে 2.71 কিনা, আমি না, ই এর একটা মান এক্সপোনেনশিয়াল মান এগুলা। হুম, কি বললাম ঝটপট বলো তো। তারপরের প্রশ্ন হলো অর্ধায়ু কাকে বলে, অর্ধায়ু কাকে বলে? আচ্ছা, লনের ব্যাপারটা আবার বলি, তুমি একটু খাতার চিপায় যাও। লগ ই এক্স ইকুয়াল টু ওয়াই, লগ ই এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স কত? ই টু দি পাওয়ার ওয়াই। এগুলো আমাদের 9-10 স্যাররা পড়াইছে। লগ 10x ইকুয়াল টু ওয়াই, 10 লগ বেস, এটা ই বেস, এটা 10 বেস। এখানে x ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার ওয়াই, আর এখানে x ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি ছিল আমাদের ফর্মুলার মধ্যে? লন n বাই n নট মাইনাস ল্যামডা টি। লন মানে কি? লগ ই n বাই n নট মাইনাস ল্যামডা টি। লগ ই মানে তো লন, অতএব n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হবে। ই টু দি পাওয়ার কত বলতো? মাইনাস ল্যামডা টি হবে। এটা এক্সপোনেনশিয়াল পাওয়ার হিসেবে আসছে, এটা ই এর আলাদা মান না, এক্সপোনেনশিয়ালটা। ঠিক আছে, n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, এখন আসো আজকের দিনের পরের প্রশ্ন, সেটা হলো কি বললাম, অর্ধায়ু কাকে বলে? ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে হাফ লাইফ। অর্ধায়ু কাকে বলে, তারপর একসাথে লিখবা অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বের করো। অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বের করো। অর্ধায়ু কাকে বলে, তারপর একসাথে লিখবা অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বের করো। আচ্ছা, ফার্স্টে তুমি সুন্দর করে অর্ধায়ু সংজ্ঞা দাও। অর্ধায়ু কাকে বলে? অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বের করো। আমরা সবাই মনে হয় প্রশ্ন লেখে, অর্ধায়ু লেখে একটু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অর্ধায়ু কাকে বলে? ধীরে পড়াচ্ছি আজরা, বাবা সাবিহা। হ্যাঁ, কি বললাম? অর্ধায়ু কাকে বলে, তারপর তুমি একসাথে লিখবা অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বের করো। আমরা মনে হয় সবাই লিখতে পারছি। আচ্ছা, অর্ধায়ু মানে অর্ধেক আয়ু। অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক আয়ু। ওকে, মানে যে সময় অর্ধেক হবে সেই সময়টাকে আমরা বলি হচ্ছে অর্ধায়ু। না, আর পড়াই নাই এখনো, লেখো তাহলে। অর্ধের সঙ্গে না হবে কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা। হারিয়া সবাই অর্ধায়ু লিখে আমরা সংজ্ঞা লিখব। কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা ঠিক যে সময়ে অর্ধেক হয়ে যায়, তো তাড়াতাড়ি কর, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা ঠিক যে সময়ে অর্ধেক হয়ে যায় সেই সময়টাকে অর্ধায়ু বলে। কোনো একটি তেজস্ক্রিয় মৌলের
কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা ঠিক যে সময়ে অর্ধেক হয়ে যায়, ঠিক যে সময় কি হয়ে যায় বলতো, অর্ধেক হয়ে যায়, তাকে অর্ধায়ু বলে। যে সময় অর্ধেক হয়ে যাবে তাকে আমরা কি বলবো, ঝটপট বলতো, অর্ধায়ু বলে। যেমন দেখো, একটু খেয়াল করে দেখো, যদি টি সমান সমান টি হাফ হয়, কেউ যেন ভুলেও মনে না করে এটা T1/2, সাবধান। টি যদি হয় টি হাফ, মানে হাফ মানে অর্ধায়ু, তবে তবে n ইকুয়াল টু হবে n0/2। না, সিলেবাস শেষ হতে অর্ধেও লাগবে না আব্দুল্লাহ, আমাকে কথা বলতে হবে। যদি টি ইকুয়াল টু টি হাফ হয় তবে n ইকুয়াল টু হবে n0/2। n0/2 অর্ধেক হয়ে গেল। এই মানটাই আমি আমাদের মূল সমীকরণে বসাবো। মূল সমীকরণটা কি, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব n এর বদলে বসবে n এর বদলে বসবে কে বলতো, n0/2 equal to n0 e to the power minus lambda t half। আমরা n এর বদলে n0/2 বসাইছি, t এর বদলে t half বসাইছি। n0 কেটে গেল, half equal to e to the power minus lambda t half, বা ln half সমান সমান minus lambda t half। ln half সমান সমান মাইনাস ল্যামডা টি হাফ। লন হাফের মান হচ্ছে -0.693 করে দেখতে পারো, মাইনাস ল্যামডা টি হাফ। তুমি তোমার ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। টি এর ব্যাপারটা বুঝি নাই, মানে আমি আবার বুঝলাম না। আমার প্রশ্ন হলো, যদি কোন এক, আমাকে অর্ধায়ুর সংখ্যা কি বলছে, কোনো একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা যে সময়ে অর্ধেক হবে সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু। আমি ধরলাম যদি টি সমান সমান টি হাফ হয়, সময়টা যদি টি হাফ হয়, তাহলে অক্ষত পরমাণু সংখ্যা হবে আদি পরমাণু সংখ্যার অর্ধেক। যদি হয় তাহলে এই টি হাফটাই তো আমার অর্ধায়ু। আমি করলামটা কি, সেই মানগুলো এখন বসাচ্ছি এখানে। n এর বদলে আমি n0/2 বসাইছি, ই এর আর টি এর বদলে টি হাফ বসাইছি, করে দেখলাম -0.693 ইকুয়াল টু হবে, ইকুয়াল টু কত বলতো, মাইনাস ল্যামডা টি হাফ। মাইনাস মাইনাস কেটে যাবে, যদি কেটে যায় তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা। টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা। এটাই হচ্ছে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যকার সম্পর্ক। আমি আশা করতে পারি সবার খাতার মধ্যে এই সমীকরণগুলা গেছে। এটি হচ্ছে অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক বাজার আমরা মনে হয় দেখতে পাচ্ছি। সবার যদি লেখা শেষ হয়ে যায় তাহলে আমরা একটা গ্রাফ আঁকতে যাচ্ছিলাম। আমি কি এখানে লিখতে পারি 0.693 হচ্ছে একটা ধ্রুবক, তাহলে টি হাফ সমানুপাতিক 1/λ। টি হাফ সমানুপাতিক কত বলতো, 1/λ। অর্ধায়ু হবে ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। মানে কি, যার অর্ধায়ু বেশি, ক্ষয় ধ্রুবক বেশি, তার অর্ধায়ু কম। যার ক্ষয় ধ্রুবক কম তার অর্ধায়ু বেশি। ক্ষয় ধ্রুবক বেশি মানে কি, সে দ্রুত ক্ষয় পাবে, অর্ধায়ু কমে যাবে। আর ক্ষয় ধ্রুবক কম মানে ধীরে ধীরে ক্ষয় পাবে, অর্ধায়ু বেড়ে যাবে। বুঝতে পারছি? যেমন আমি তোমাকে বুদ্ধি করে বলতে পারি, ইউরেনিয়াম ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। এই মৌলের অর্ধায়ু 450 কোটি বছর। ও মাগো, 450 কোটি বছর হলো অর্ধায়ু। মানে বোঝো, বুঝো না? না, আজকে এই মুহূর্তে তুমি টেবিলের উপরে 100 ইউরেনিয়াম পরমাণু রাখছ, 450 কোটি বছর পর এসে দেখবা ওখানে 50টা পরমাণু আছে, বাকি 50টা অন্য মৌলের নিউক্লিয়াসে রূপান্তর হয়েছে।
আরো 450 কোটি বছর পর এসে দেখবা 25টা আছে। আরো 450 কোটি বছর পর এসে দেখবা দেখবা খেয়াল করো, আরো 450 কোটি বছর পর এসে দেখবা আছে হলো 12.5টা। আরো আরো বললাম। তার মানে কি, অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ক্ষয় ধ্রুবক বেশি, অর্ধায়ু কম। ক্ষয় ধ্রুবক কম, অর্ধায়ু বেশি, ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি হ্যারে লইয়া একটা গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে? এই যে দেখো, এক্স অক্ষ বরাবর ল্যামডা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে টি হাফ, গ্রাফটা হবে বেহা। সোজা না বেহা? গ্রাফটা হবে হলো বেহা। আমরা আঁকতে পারছি? দরকার না, আমরা তো আর সেটা বলতেছি না তোমাকে। তাহলে আমরা অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবক, এখনো ম্যাথ শুরু করি না বাজার, একটা গ্রাফ চলে আসছে, একটা গ্রাফ কিন্তু চলে আসলো। দেখি তো কে বলতে পারে। কিছু কথা তো তোমাকে বলতে হবে। আচ্ছা বলো তো, টি হাফ ইন্টু ল্যামডা সমান সমান হবে অলওয়েজ কত? 0.693। টি হাফ ইন্টু ল্যামডা অলওয়েজ হবে কত বলতো? 0.693। অলওয়েজ, যে কোনো মৌলের, যে কোনো মৌলের বেলায় টি হাফ এবং তার ক্ষয় ধ্রুবকের গুণফল হবে সর্বদাই 0.693 সমান। বুঝতে পারলাম আজান? আচ্ছা, এইবার আসো তার পরের সংজ্ঞা লেখো, এরপর আমি অঙ্কে ঢুকবো। এখন আমি এই সূত্র দিয়ে অঙ্ক শুরু করতে পারি নাই। পরের সংজ্ঞা লেখো, গড় আয়ু কাকে বলে? গড় আয়ু কাকে বলে? তারপর একসাথে লিখবা গড় আয়ুর সাথে গড় আয়ু কি বললাম? গড় আয়ু কাকে বলে? তারপর একসাথে লিখবা গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক বের করো। বাঁকা বাঁকা। আচ্ছা, গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক বের করো। এখন মনে মনে তুমি হয়তো প্রশ্ন করতেছো, গড় আয়ু কোত্থেকে আসলো আবার? গড় আয়ু আসলো কোত্থেকে? অবাক কাণ্ড। অর্ধায়ু নিলে বুঝলাম, গড় আয়ু কেমনে, হাউ? তাহলে প্রশ্ন কি হলো? গড় আয়ু কাকে বলে? তারপর একসাথে গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক বের করো। ওয়েট করো, গড় আয়ু কেন আসলো তার জবাব দেই, তোমাকে তার জবাব দিতে হবে। আমি আজকে এই মুহূর্তে টেবিলের উপর 100টা ইউরেনিয়াম পরমাণু রাখলাম, 1 মাস পরে এসে দেখলাম কথার কথা আছে হলো 30টা পরমাণু, সরি 90টা পরমাণু। তার মানে 10টা ক্ষয় পাইয়া গেছে, বাকি 90টা ক্ষয় পাই নাই। তার মানে কি মিয়া, সবার আয়ু সমান না? সবগুলো পরমাণুর আয়ু সমান না? বুঝো তুমি? সবার আয়ু যদি সমান হইতো, তা সবাই তো এক লগে যেত গা। তারা কি এক লগে যাইতেছে? না। 30 দিন পরে এসে দেখছি আছে 90টা। প্রথমে ছিল কয়টা? 100টা। তাহলে আফটার 30 ডেজ কয়টা ক্ষয় পাইছে? 10টা ক্ষয় পাইছে, বাকি 90টা তো আছে এখনো। তার মানে তারা তো ক্ষয় পায় নাই, তাদের আয়ু এখনো আছে। তার মানে কি সবার আয়ু সমান না? আরো 30 দিন পরে এসে দেখবো আছে মনে করো 83টা, কথার কথা। তার মানে এইবার ক্ষয় পাইছে 7টা। তার মানে সবার আয়ু সমান না। তার মানে কি, যেহেতু সবার আয়ু সমান না, যেহেতু সবগুলা পরমাণুর আয়ু সমান না, সেহেতু আমাকে তার গড় আয়ু নিয়ে কথাবার্তা বলতেই হবে। বলি, সবাই গড় আয়ু লিখে কোলন ড্রেস দাও। গড় আয়ু লিখে কোলন ড্রেস দিবা। রেডি? গড় আয়ু, এভারেজ কি বলেছে, লাইফ
একটা হচ্ছে হাফ লাইফ, একটাকে বলা হয় এভারেজ লাইফ। ওই যে অনেকে বলতেছে আয়ু নিয়ে টান লাগিয়ে গেল গা, বাহ, মানে আমার ভাষা রে। আচ্ছা, তাহলে গড়েও কাকে বলে লেখো? কোন একটি তেজস্ক্রিয় মৌলের, হারিয়া তাড়াতাড়ি করো, হাতের লেখাটা স্লো হওয়া যাবে না, ক্লাসেই মনোযোগ দে রে। দেখো, কোন একটি তেজস্ক্রিয় মৌলের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে, কোন একটি তেজস্ক্রিয় মৌলের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে, সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে মোট পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করে, কোন একটি তেজস্ক্রিয় মৌলের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে, একটু তাড়াতাড়ি করতে হবে বাজান, সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করে, পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করে যা পাওয়া যায়, মোট পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তাকে গড় আয়ু বলে। তাকে কি আয়ু বলে? গড় আয়ু। গড় আয়ুকে সাধারণত আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টর্ক না, টাউ। এই ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, ল্যামডা হচ্ছে অর্ধায়ু, সরি ক্ষয় ধ্রুবক। আর টাউ মানে কিন্তু টর্ক না, টাউ মানে হচ্ছে গড় আয়ু। টাউ সমান কি লিখবো? প্রথম পরমাণুর আয়ু প্লাস দ্বিতীয় পরমাণুর আয়ু প্লাস ডট 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 প্লাস এনতম পরমাণুর আয়ু ডিভাইডেড বাই কত বলতো? এন, ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে গড় আয়ুটাকে কিভাবে ডিফাইন করলাম দেখো তো? প্রথম পরমাণুর আয়ু প্লাস দ্বিতীয় পরমাণুর আয়ু প্লাস ডট 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 প্লাস এনতম পরমাণুর আয়ু ডিভাইডেড বাই এন। এটাই হচ্ছে আমাদের কি আয়ু বলতো? গড় আয়ু। ঠিক আছে, এটাই হলো আমাদের গড় আয়ু। আর গড় আয়ুর সাথে একদম সরাসরি কথা, আমরা যদি গড় আয়ুকে টাউ দ্বারা প্রকাশ করি, টাউ সমান সমান হচ্ছে 1/λ। টাউ সমান সমান হচ্ছে 1/λ। এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ আছে একটা বইতে, অনেক বড় প্রমাণ, দরকার নাই। টাউ সমান সমান যদি 1/λ হয়, তাহলে আমরা লিখতে পারবো টাউ সমানুপাতিক 1/λ, যেহেতু ধ্রুবকের মানটা 1। টাউ সমানুপাতিক 1/λ মানে কি? আমরা যদি ল্যামডা ভার্সেস মানে টাউ ভার্সেস গ্রাফ আঁকি, এটাও সোজা না বেহা? বেহা, মানে আয়তকার অধিবৃত্ত। আয়তকার কি বৃত্ত? ঝটপট বলো তো? টাউ সমানুপাতিক 1/λ। তার মানে টাউ সমানুপাতিক যদি 1/λ হয়, তাহলে টাউ ভার্সেস ল্যামডা গ্রাফ হবে ব্যস্তানুপাতিক গ্রাফ। ব্যস্তান, এই চামে চামে কিন্তু গ্রাফগুলো আমরা এঁকে ফেলতেছি আশা করি। এখান থেকে আমি একটু সিম্পলিফাইতে যাব। 1/0.693 ভাগ টি হাফ। আমরা আবার জানি ল্যামডা মানে হলো 0.693 ভাগ টি হাফ, মানটা বসে গেল। অতএব টাউ সমান সমান টি হাফটা লাভ দিয়ে উপরে যাবে, টি হাফ ভাগ ভাগ কত? 0.693। অতএব টি হাফ সমান সমান 0.693 টাউ। টি হাফ অর্ধায়ু, টি হাফ হচ্ছে অর্ধায়ু, আর টাউ হচ্ছে গড় আয়ু। তাহলে এটি হলো অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক। তাহলে প্রথমটা হলো অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, পরেরটা হলো অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক, এবং 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 ডাস 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 তুমি জানো। তাহলে তারা হবে সমানুপাতিক, অর্ধায়ু হবে গড় আয়ুর সমানুপাতিক, কারণ 0.693 হচ্ছে একটা ধ্রুবক। 0.693 হচ্ছে একটা ধ্রুবক, এবং তাকে লইয়া যদি আমরা গ্রাফ আঁকি, টাও এক্স অক্ষ বরাবর টি হাফ, গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে গ্রাফটা দেখো তো, যেহেতু টি হাফ সমানুপাতিক টাও, আমি যদি টি হাফ ভার্সেস টাও একটা গ্রাফ আঁকি, গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা।
এবং সেখান থেকে যদি আমাকে ঢাল বের করতে বলা হয় এ বি সি, তাহলে ঢাল সিবি ভাগ এবি, এটার মান হবে 0.693। এটার মান হবে কত বলতো? 0.693। আমরা বুঝতে পারছি? লিখতে পারলাম মনে হয়। তাহলে অনেকগুলা কথা কিন্তু বলে ফেলছে বাজান, অনেকগুলা কথা হারে বলে ফেলছে। একটা হচ্ছে টাউ সমানুপাতিক 1/λ, আর একটা হচ্ছে টি হাফ সমানুপাতিক টাউ। এটা গ্রাফ কেমন, এটা গ্রাফ কেমন আমরা বুঝতে পারছি। তাহলে অনেকগুলা কাহিনী হলো। একটা হলো আমরা আজকে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র শিখলাম, আজকে আমরা ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা শিখলাম, আজকে আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় বা রূপান্তর সমীকরণ শিখলাম। যদিও তাকে নিয়ে আমি এখনো পর্যন্ত গ্রাফ আঁকি নাই, আগামীকাল থেকে ওকে নিয়ে আমার গ্রাফ আঁকা শুরু হবে। এরপর আমরা শিখলাম অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, এরপর আমরা শিখলাম অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক, অর্ধায়ুর সাথে গড় আয়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক, আর একটা হলো কি বলতো, ক্ষয় ধ্রুব অর্ধায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক। গ্রাফ হলো এটা হলো। আমরা মেলা কাজ করলাম, সবই করলাম থিওরিটিক্যাল কাজ। এখন একটা ম্যাথ করলাম না, আজকে একটা ম্যাথ করি না, এটা কেমন কথা কত? এটা হইতে পারে? হইতে পারে না, কোন অবস্থায় না। তবে ম্যাথে যাওয়ার আগে তোমাকে তো আমার একটা বুদ্ধি শিখাইতে হবে। এই বুদ্ধিটা যদি তুমি সহজে শিখতে পারো, তাহলে সূচকীয় সমীকরণের যে কোনো সমীকরণ, যে কোনো অঙ্ক তুমি করে ফেলতে পারো খুব সহজেই। আচ্ছা, কলেজ খুলবে কিনা ঠিক আমি জানি না। না, ক্লাস শেষ হয় নাই। রিতা আব্দুল্লাহ, ক্লাস আসছে আছে এখনো? 15 তারিখের পর তো কলেজ খুলে দিবে, তাই না? একটু বলেন। আমরাও শিওর না বাজান, সিচুয়েশন ডিমান্ড। যদি মনে করো পরিস্থিতি স্বাভাবিক হয়, কলেজ খুলে দেওয়ার মতো পরিস্থিতি হয়, হয়তো আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা কলেজ খুলে দেবেন। বাট সবকিছু করা হবে তোমাদের মঙ্গলের জন্য, মনে রাখবে। ঠিক আছে? ওকে, আমরা অঙ্ক করব। আমরা এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে চাচ্ছি না, অঙ্ক করতে চাচ্ছি আমরা এখন। অঙ্ক কি বলার আগে এই যে বলছিলাম, তোমাকে একটা বুদ্ধি তো আমার শিখাইতে হবে। কি কি পড়ায় তোমাকে? বুদ্ধি যদি শিখাতে না পারি, কি পড়াচ্ছি তোমাকে আমি? দেখো, n equal to n naught e to the power minus lambda t, এই সমীকরণটাই হলো আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সমীকরণ। ওকে, আমি লিখতে পারি n বাই n naught সমান সমান e to the power minus lambda t, পারি লিখতে আমি। এখন হোয়াট ইজ n বাই n naught, এটা বুঝতে পারলে অঙ্ক যে আমাদের কি সোজা হয়ে যাবে, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। সেটা কি দেখি। মনে করো ছিল n নট, আদি পরমাণু সংখ্যা আছে কত? n। তাহলে n নট এ অবশিষ্ট আছে কয়টা? n সংখ্যক অবশিষ্ট আছে। তাহলে একটাতে কয়টা অবশিষ্ট আছে? n বাই n নট। তোমরা জানো এগুলো আমাদের স্কুলের স্যার ম্যাডামরা ক্লাস 4 থেকে পড়াইছে, 4-এ পড়াইছে যে একের মধ্যে যে অবশিষ্ট সে হচ্ছে অবশিষ্ট না, একটার মধ্যে যে অবশিষ্ট সে কিন্তু অবশিষ্ট না, সে হচ্ছে অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ, ভগ্নাংশ বলবো না ফয়সাল, অবশিষ্ট অংশ। তুমি একটু খেয়াল করো, ছিল প্রথমে n নট, আছে হচ্ছে n, এটা দিয়ে ক্লাস 4-এর ঐকিক নিয়ম বানাচ্ছি। কি সেটা? n নটে অবশিষ্ট আছে কয়টা? n। একটাতে অবশিষ্ট আছে কয়টা? n বাই n নট। তাহলে একটার মধ্যে যে অবশিষ্ট থাকবে সে তো অবশিষ্ট নয় বাজান, সে হচ্ছে অবশিষ্ট অংশ। অতএব আমি লিখতে চাচ্ছিলাম, অতএব অবশিষ্ট অংশ সমান সমান হইল n বাই n নট। অবশিষ্ট অংশ সমান সমান কি রে বলতো? n বাই n নট।
বুঝছি? এটা বুঝতে পারলে তোমার অঙ্ক অনেক কাবার হয়ে যাবে, অনেক কাবার হয়ে যাবে। যেমন একটা অঙ্ক দিয়ে আজকে আমরা বাড়ি যাব, অঙ্ক না দিয়ে যাব না, একটা অঙ্ক করে যাব ইনশাল্লাহ। লেখেন, তাহলে আমি কি আশা করতে পারি এই পর্যন্ত আমাদের বোর্ডে সব গেছে, এই টপিক্সটা দিয়েই আমি এখন একটা ম্যাথ করবো। লেখেন তো দেখি। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। লিখে ফেলাম তাড়াতাড়ি। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন। এবার লিখবেন কতদিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের কতদিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 3/4 ক্ষয়প্রাপ্ত হবে। আমি আবার বলি, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন, মানে টি হাফ দেওয়া আছে 4 দিন। এরপর হলো কতদিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 3/4 ক্ষয়প্রাপ্ত হবে। 3/4 মানে 4/3 ক্ষয়প্রাপ্ত হবে কতদিন পরে, হচ্ছে? আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি শিখেলাম একটু আগে? n/n0 ঘুষি দিয়ে তোমার নাক মুখ আমি ফাটায় ফেলবো। n/n0 কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? অবশিষ্ট অংশ। তার মানে কি, আমার অঙ্কের মধ্যে বলছে 3/4 ক্ষয় পাবে। উপরে একটু জায়গা রেখে তারপর আসো নিচে, উপরে জায়গা রেখে দাও। লেখো অতএব অবশিষ্ট অংশ সমান সমান 1। অবশিষ্ট অংশ ওরে বাজান, অবশিষ্ট অংশ n/n0 সমান সমান 1 - 3/4। কেন 3/4 1 মাইনাস বলেন? কারণ 3/4 ক্ষয় পাইছে, আছে কয় অংশ? 1 - 3/4 সমান সমান 1/4। তাহলে n/n0 এর মান হচ্ছে 1/4। বুঝছি? তাহলে আমাদের ফর্মুলা কি? n = n0 e⁻⁻λt। অতএব n n/n0 e⁻⁻λt। অতএব n/n0 মানে কি? 1/4 e⁻⁻λt। অতএব ln 1/4 -λt। ও বাজান মনে আছে? এখান থেকে লন উঠাইয়া এই পাশে ই আনছিলাম, এখান থেকে লন উঠাইয়া এই পাশে ই আনছিলাম। তাহলে এই পাশ থেকে উঠাইয়া আবার এই পাশে লন চলে আসবে, এসেছে তাই। কি ব্যাপার বুঝতেছিলাম মানে? তাসফিয়া ইকরা আবার একটু খেয়াল করতে বাজান। আমাকে বলছে কতদিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 3/4 ক্ষয়প্রাপ্ত হবে। ওরে, 3/4 যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে অবশিষ্ট থাকবে কি 1/4? না, আমরা কি ক্লাস 4-এ এই টাইপের ম্যাথগুলা করি নাই? অংশ কত অংশ অবশিষ্ট আছে বের করতে চাইলে 1 থেকে মাইনাস করতে হয় না? এগুলো করেছি আমরা 9-10 না 6 মানে 4-এ করেছি আমরা। তাহলে 3/4 যদি ক্ষয় পায় তাহলে অবশিষ্ট অংশ হলো n/n0 সমান সমান 1 - 3/4। 3/4 হলো ক্ষয়প্রাপ্ত অংশ, অতএব অবশিষ্ট অংশ হবে 1/4। তাহলে আমাদের ফর্মুলা কি? n = n0 e⁻⁻λt। n/n0 e⁻⁻λt। এই পাশ থেকে অতএব 1/4 e⁻⁻λt। বুঝছি? তাহলে এই পাশ থেকে উঠায় দাও ইকরা, এই পাশে ln 1/4 -λt। অতএব t সমান সমান হবে ln 1/4 বিয়োগ মাইনাস ল্যামডা। কিন্তু অঙ্কের মধ্যে তো আমার এখনো ল্যামডা বের করা হয় নাই। অঙ্কের মধ্যে এখনো পর্যন্ত আমরা ল্যামডা বের করতে পারি নাই। তাহলে কি করতে পারি? ল্যামডা আগে বের করব। আমার তো অর্ধায়ু দাম আছে, অতএব ল্যামডা = 0.693 ভাগ হলো টি হাফ, 0.693 ভাগ হলো 4। অতএব ল্যামডা সমান সমান
0.693 ভাগ 4 ইকুয়াল টু করলে কত আসে 0.17325 0.17325 এটার এককটা হবে ডে ইনভার্স 1 কারণ আমি 4 দিনকে কিন্তু সেকেন্ড বানাই নাই, মিনিট বানাই নাই, ঘন্টা বানাই নাই, সো এককটা হবে ডে ইনভার্স 1। তাহলে এবার মান বসাও, এখান থেকে শুধু মানটা বসায় দাও। অতএব টি ইকুয়াল টু ln 1/4 মাইনাস 0.17325 করে দেখো তো টি এর মানটা কত আসে। টি এর মানটা প্রবাবলি আসবে 8 ডেজ, 8 দিন আসবে। খুব সম্ভব টি এর মান আসবে 8 দিন। আমরা মনে হয় খাতার মধ্যে অঙ্কটা তুলতে পারছি। এখানে চালাকি কি ছিল, আমাকে অঙ্কের মধ্যে বলেছে 3/4 ক্ষয়প্রাপ্ত হয়েছে, তার মানে 1/4 অবশিষ্ট আছে। এটি আমার n/n0, এটি আমার n/n0। তারপরে টিস 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 শেষ। তাহলে কতদিন পর হবে অ্যান্সারটা? 8 ডেজ। যাদের 7.89 আছে চলবে, অসুবিধা নেই, এটাও সারা মেনে নিবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথম অঙ্ক একটা করলাম। আগামী ক্লাসে এই সূত্র দিয়ে আমাদের দুনিয়ার অঙ্ক, দুনিয়ার গ্রাফ আমাদের করতে হবে। সমানে গ্রাফ করব, সমানে অঙ্ক করব। তোমরা কিন্তু রেডি থাকবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে। আগামী ক্লাসটা আমি টার্গেটটা বলে দেই। আগামী ক্লাসে আমরা n = n0 e to the power minus lambda t নিয়ে মিনিমাম 40 মিনিট ব্যয় করব। মিনিমাম বলেই দিলাম 40 মিনিট ব্যয় হবে। কারণ আমরা গ্রাফে অঙ্ক শিখাবো, উদ্দীপক শিখাবো, ওই গ্রাফের মধ্যে উদ্দীপক আছে, আবার নর্মাল ম্যাথগুলো শিখাবো, ভর্তি পরীক্ষার 2টা ম্যাথও আমরা শিখে ফেলবো চামের উপরে। ঠিক আছে, আজকে থাকুক এই পর্যন্তই। মানে ও বাজান একটু সবাইকে মনে করাই দেই, সবাই আমার পেমেন্টটা একটু পারলে একটু 12-13 তারিখের মধ্যে দিয়ে দিও। হ্যাঁ, সবাই পারলে দিয়ে দিও আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই স্টুডেন্টস। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।